অলরাইট, সো আমরা যে পর্যন্ত ছিলাম আমাদের প্রজেক্টে, আমরা অলরেডি দুইটা ক্লায়েন্ট প্রজেক্ট করছি, যেগুলোতে আমাদের মোটামুটি ডিজাইনের যত আইডিয়া ছিল এগুলো আইডিয়া আশা করি সবার মধ্যে চলে আসছে। আচ্ছা, এখানে আমরা যদি দেখি আমাদের মেইন ডোমেনটাতে আমরা যখন ভিজিট করতেছি আমাদের কিন্তু আমরা যে সাইট ডিজাইন করছি ওটা দেখাচ্ছে না কেন? কারণ এটাকে বলে হোম পেজ। মেইন ডোমেনটা যখন আমরা ভিজিট করি, এই ক্ষেত্রে আমাদের সাব ডোমেন, বাট এই পুরোটাই তো একটা ডোমেন, তাই না? এটা একটা সাইট। এই সাইটের এখানে মেইন পেজটা ডিফারেন্ট একটা পেজ দেখাচ্ছে। তো আমরা অন্য কোনো পেজকে মেইন পেজ বানাইতে চাই যেটা আমরা ডিজাইন করছি, সেক্ষেত্রে কি করতে হয়? সেটিং, রিডিং। তো সেটিং থেকে যাইতে হয় কোথায়? রিডিং এ গিয়ে এখানে স্ট্যাটিক পেজ সিলেক্ট করে এখান থেকে হোম পেজ হিসেবে যে কোনো পেজকে ধরাইতে পারি। হোম পেজ হিসেবে এলিমেন্টর পেজটাকে ধরাইতে পারি। আর আমরা যদি রিলোড করি, আমরা দেখবো এলিমেন্টর নামে যে পেজটা আমরা তৈরি করছিলাম ওটা আমাদের হোম পেজ হয়ে গেছে, এন্ড ফ্রেশ যে ডোমেইনটা এটাতে ওটা লোড হচ্ছে। সিমিলারলি আমরা যদি চেঞ্জ করে এটাকে হোম নামে যে পেজটা বানাইছি ওটাকে ধরাই দিই, ওই একই কাজ হবে। এখন হোম পেজটা, আমাদের হোম নামে যে পেজটা আছে ওই পেজটাকে শো করবে। ঠিক আছে, এভাবে আমরা যে কোনো পেজকে আমাদের ফ্রন্ট পেজ বা হোম পেজ হিসেবে অ্যাড করতে পারি। আচ্ছা, এছাড়া জেনারেলি কিছু সেটিং আছে। এই সেটিং গুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে সাইটের নাম। আপনার চাইলে সাইটের নাম চেঞ্জ করে দিতে পারেন এরকম। তাহলে কি হবে? সাইটের নাম চেঞ্জ হবে, সাইটের টাইটেলও চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, এবার কি হবে? আমরা যখন সাইট ভিজিট করব, দেখেন আমি চেঞ্জ চেঞ্জ করি এটা। যখন আমরা সাইট ভিজিট করবো, যেখানে দেখাচ্ছে মাই ব্লগ, মাই ওয়ার্ডপ্রেস ব্লগ, এরকম কিছু না। But যখন আমরা ভিজিট করবো, এবার দেখেন আমরা যেটা অ্যাড করছি ওটা শো করতেছে। এরকম করে ক্লায়েন্টের নিড অনুযায়ী আমরা এগুলো চেঞ্জ করে দিতে পারি। একটা হচ্ছে সাইটের আইকন। সাইট আইকনটা বলতে বোঝাচ্ছে এই যে এখানে দেখেন একটা জাস্ট ডিফল্ট আইকন শো করতেছে। আপনি চাইলে আপনার মতো করে আইকন দিতে পারেন। লেটস সে ফ্যাব আইকন বলে এগুলোকে। ফ্যাব আইকনটা ক্লায়েন্ট প্রোভাইড করবে আপনাকে, বা লোগো যেটা প্রোভাইড করবে লোগোর মাঝখান থেকে আপনি এটা কেটে নিতে পারেন। ঠিক আছে, এখানে দেখেন ফ্যাব আইকনের কিছু এক্সাম্পল আছে, আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, আমরা এটা ফ্যাব আইকন হিসেবে নিব। হ্যাঁ, এটা তো আমরা কি করবো, এটাকে সেভ করতেছি। এটা বর্তমানে তো আমরা সেভ করতেছি, আর এটা স্কোয়ার শেপে হয়, হাইট উইথ সেম হয়, তাই 512 বাই 512, হাইট উইথ দুইটাই সেম, তাই না? এটার নর্মালি হাইট উইথটা হয় হচ্ছে 32 বাই 32, বাট এটা খুবই ছোট সাইজ, তার থেকে একটু বড় এরকম নেওয়া ভালো। সেক্ষেত্রে ক্লিয়ার ভিউটা পাওয়া যাচ্ছে, এই যে এরকম দেখা যাবে আমাদের ট্যাবের মধ্যে, এরকম দেখা যাবে। So আমি সেভ করি, যদি আমরা রিলোড করি আমরা দেখতে পাবো আমাদের সাইটে আইকনটা এটা হয়ে গেছে। হ্যাঁ, এরকম আমরা ফ্যাব আইকন চেঞ্জ করতে পারি। এখানে ওয়েবসাইটের ইউআরএলটা সেটা নর্মালি এরকমই থাকে। আমরা যদি কখনো ব্যাকআপ নেই, ব্যাকআপ নিয়ে যদি অন্য কোথাও কোনো ডোমেইনে এটা আবার রিস্টোর করি, যেমন হইতে পারে এটা আমার সাইডে কাজ করতেছে, যখন যখন কাজ শেষ হবে তখন ক্লায়েন্টের সাইডে তুলে দিব, তখন এখানে এসে একবার একটু চেক করে দেখবেন যে এখানে ডোমেইন লিঙ্কটা আপনার আগেরটা রয়ে গেছে কিনা, নাকি ক্লায়েন্টেরটা চলে আসছে। এটা অটোমেটিকলি চলে আসে। সো খুব বেশি আহ এখানে ঝামেলা নাই, বাট তারপরেও সামহাও যদি এখানে মিস্টেক হয়ে যায় বা চেঞ্জ না হয়, সেক্ষেত্রে দেখে নেওয়া ভালো। টাইম জোন, আপনার সাইটের টাইমটা আপনি যখন টাইম সিলেক্ট করবেন, কোন একটা প্লাগইন দিয়ে টাইম শো করবেন বা মানুষ পারচেস করবে, তার কাছে ইমেল যাবে যে আপনি পারচেস করছেন এতটার সময়। তো ওই টাইমগুলো কোন হিসেবে যাবে? এটা হচ্ছে জিএমটি বা ইউটিসি 0। এটা হচ্ছে ইউনিভার্সাল যে টাইমটা, সেই ইউনিভার্সাল টাইমটা দেখাচ্ছে। ঠিক আছে, কোঅর্ডিনেটেড উইথ ইউনিভার্সাল টাইম। সো ইউনিভার্সাল টাইমটা হচ্ছে +0, আর আমাদের টাইমটা কি +6। এই জন্য ইউনিভার্সাল টাইমের সাথে বা ইউনিভার্সাল টাইম থেকে আমরা 6 ঘন্টা আগায় আছি। তো এখন ইউনিভার্সাল টাইম হিসেবে যদি আমরা চিন্তা করি, এখন 4টা 46 বাজে ইউনিভার্সাল টাইম। ঠিক আছে, বাট আমাদের এখানে কত বাজে? আমাদের এখানে 10টা 46 বাজে, আমরা +6 এই কারণে। সেই অনুযায়ী ক্লায়েন্ট যে দেশের আছে সেই দেশ থেকে বা ওই দেশ অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দিবেন, বা কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করতে পারেন, প্লাস মাইনাস হিসেবেও সিলেক্ট করতে পারেন। আচ্ছা, +6 যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে ঢাকা, বাংলাদেশ এবং আরো কয়েকটা কান্ট্রি আছে যে উল্টা দিকে, যে কান্ট্রি গুলা যারা আবার +6 আছে তাদের গুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে ওটা হয়ে গেল। বা +1 আছে কিছু কিছু দেশ, কিছু কিছু দেশ এরকম আছে, সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে উইক কখন থেকে স্টার্ট হয়, যেমন বাংলাদেশে উইক স্টার্ট হয় স্যাটারডে থেকে, আর বাইরের দেশে উইক স্টার্ট হয় মানডে থেকে, সানডেতে অফ থাকে মানডে থেকে। সো ডিপেন্ডস কোন কান্ট্রিতে কিরকম সিস্টেম আছে। ম্যাক্সিমাম কান্ট্রিতে মানডে থেকে উইকটা স্টার্ট হয়। আমাদের এখানেও ছিল মানডেতে, বাট এটা চেঞ্জ করা হয়েছে 1995 বা এই 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 কোনো সময় চেঞ্জ করা হয়েছিল। তখন হয়তো বব গভর্নমেন্টে জাতীয় পার্টি
এরশাদ সম্ভবত এটা করছে, not sure also। এরকম কিছু আর কি, সো চেঞ্জ করে শুক্রবার করা হয়েছে, যেহেতু মুসলিম প্রধান দেশ নিশ্চয়ই তারা এটা শুক্রবার করে দিচ্ছে আমাদের উইকের এন্ডিংটা। আচ্ছা, যাই হোক, এটা না জানলেও চলবে, বাট জাস্ট শিখে রাখলাম যে কি কি চেঞ্জেস করা যায়। অলরাইট, এরপরে যে পার্টটা আসতেছে সেই পার্টটা হচ্ছে আমাদের সাইটটা, ধরে নেন এই সাইটটা কমপ্লিট, সবকিছু ডিজাইন শেষ, ফাংশনালিটি শেষ, প্লাগ ইন থিম সবকিছু শেষ। এখন আমরা চাইলে কি করতে পারি, আমরা চাইলে এই সাইটটা ব্যাকআপ করে ক্লায়েন্টকে এই ব্যাকআপটা তুলে দিতে পারি। লেটস সে এটা হচ্ছে আমার সাইট যেখানে কাজটা কমপ্লিট করছি, এন্ড ক্লায়েন্টের সাইড এটা। ওকে, যে কোনো ডোমেন হইতে পারে এখানে। সেটা এখন তার ওয়ার্ডপ্রেসে আমি লগ ইন করবো। এসে আমি তার ওয়ার্ডপ্রেসে লগ ইন করে ফেললাম, ফাইন। ওকে, ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেসে আমি লগ ইন করে ফেললাম। আচ্ছা, ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেসে লগ ইন করার পর এখন কি করতে হবে, এই সাইট থেকে ব্যাকআপ ডাউনলোড করতে হবে, সেই ডাউনলোড করা ব্যাকআপ এই সাইটে নিয়ে তুলতে হবে। তাইলে তো হবে নাকি, ব্যাপারটা কি বুঝতে পারছি? এগুলো আমি এক্সট্রা টপিক দেখাচ্ছি, আউট অফ কোর্স, এগুলো দ্রুত করতে হবে। ভাইয়া, ক্লায়েন্টের যদি ডোমেইন হোস্টিং না থাকে? ডোমেন হোস্টিং না থাকলে তো পারচেস করবে না, কেনার আগ পর্যন্ত আমি তাকে সাপোর্ট দিব আমারটা দিয়ে। আর কারো কোনো কোয়েশ্চেন? ভাইয়া, একটা সেকশন দেখাই তো, ওইটা কি শেষের দিকে দেখাই নিব? হ্যাঁ, ভাইয়া এখন কি অ্যাসাইনমেন্ট দিয়েছেন? আমি একটু দূরে ছিলাম। অ্যাসাইনমেন্ট দিই নাই তো, ক্লাস শুরু করলাম আমরা। ও আচ্ছা। ভাইয়া, নেট কি প্রবলেম আপনাদের? না না না, কারণ প্রবলেম না, আমি একটু জাস্ট একটা ক্লায়েন্টকে রেসপন্স করতেছি একটু, হ্যাঁ, একটু বললে তো। ওকে, চলেন তাহলে ব্যাকআপ প্রসেসটা দেখে ফেলি। ব্যাকআপ করার জন্য ওয়ান অফ দি বেস্ট প্লাগইন হচ্ছে অল ইন ওয়ান ডব্লিউপি মাইগ্রেশন। এটা ছাড়াও কয়েকটা প্লাগইন আছে, ডব্লিউপি ভিভিটা আছে, তারপর হচ্ছে ব্যাকআপের জন্য অনেকগুলো প্লাগইন আছে। লাইক এখন তো এগুলা বের করা খুবই সহজ, আপনি জাস্ট চ্যাট জিপিটি চলে যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন আই হ্যাভ ডিজাইন এ ওয়েবসাইট ফর মাই ক্লায়েন্ট and now it's done WordPress, huh? I want to it to my client WordPress
হাউ টু ডু দ্যাট। ঠিক আছে না? দেখি আমাদেরকে কি রেকমেন্ড করে। So, আমাকে রেকমেন্ড করতেছে লোকাল বা যেখানে তুমি একটা করছো, তো ক্লায়েন্টের ডোমেইন হোস্টিং এগুলা আছে কিনা, সেলফ হোস্টেড ওয়ার্ডপ্রেস সাইট আছে কিনা, এগুলো মেক শিওর করে নাও। রেকমেন্ডেড এর একদম ফার্স্টে দেখেন তো কি রেকমেন্ড করছে, দেখতে পাচ্ছি? জি, অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। তাই না? এটাই বেস্ট, রাইট? এছাড়াও আরো কিছু সে সাজেস্ট করবে ফর শিওর। এখানে যাচ্ছে সে আস্তে আস্তে সামনে দিকে যাচ্ছে, মেথড টু ম্যানুয়াল অ্যাডভান্স এন্ড আদার্স। তো তার মানে কি আমরা জানলাম বেস্ট প্রসেসটাই হচ্ছে এটা। এখন এইভাবে ধরেন আপনি বুঝাইতে পারতেছেন না, এইভাবে আপনার মাথায় আসতেছে না কি বলবেন চ্যাট জিপিটি, তাই না? আপনি কাজ করতে করতে একটা সময় এক্সপিরিয়েন্স হবে, তখন না বুঝবেন কি বলতে হয় না বলতে হয়। তাহলে সহজে লিখবেন, আমি আমার ক্লায়েন্ট এর সাইট করলাম ওয়ার্ডপ্রেসে, এখন ক্লায়েন্ট বলতেছে তাকে সাইটটা করে দিতে, কিভাবে করব। এইভাবে তো আমরা সবাই লিখতে পারি নাকি? আমি রিলোড দেই যাতে করে সে ভুলে যায় কি লেখছে, নতুন করে লিখতে, সেটাই লিখলাম। এভাবে লিখতে পারি না আমরা বাংলিশ? এটাই আমি পারি। পারি না স্যার। বাংলিশ লিখতে পারেন না? না। ওকে, দ্যাটস গুড, ইংলিশে লিখবেন তাহলে। সো এই যে দেখেন সে বুঝছে না, সাজেস্ট করছে, প্রসেস বলে দিছে, বুঝছি সবাই। এটা জাস্ট আপনাদেরকে একটা টেকনিক শিখাইলাম, আপনি আপনি কিভাবে বের করবেন এটা কোন ও, প্লাগইন দিয়ে করা পসিবল। জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, আপনি যেভাবে লিখেন, বাংলায় লিখেন, ইংলিশে লিখেন, হিন্দি, উর্দু, যে কোনো ভাবে, ইভেন বাংলিশে চলবে। এবং আমি লগ ইন করাও নাই, সে অবস্থা আমি কিন্তু হেল্প নিতে পারছি। And সে আমাকে একদম এক্সাক্ট হেল্পটাই করছে, কিভাবে করব সেটাও বলে দিছে। চলেন আমরা এটাই করি। প্লাগ ইন, অ্যাড নিউ, এটা ইউজ করা জানলে আপনি সবার থেকে আগাই থাকবেন। ইউজ করা না জানলে এআই আপনাকে রিপ্লেস করে ফেলবে। মানুষ বললে এআই রিপ্লেস, এ আসলে রিপ্লেস করবে না, আপনার জায়গায় অন্যকে বসাবে। এই ও নিজে তো আর কাজ করবে না বসে বসে, রাইট? ওকে, অল ইন ওয়ান ডব্লিউপি লিখে সার্চ করলে আমরা পেয়ে যাব। এইটা, ঠিক আছে, আইকনটা মনে রাখবেন। এটা দেখেন, ইনস্টলেশন দেখেন, প্রায় 50 লাখেরও অধিক সাইডে এটা অ্যাক্টিভ ইনস্টলেশন অবস্থায় আছে, 5 মিলিয়ন, রাইট? সো 50 লাখ ওয়েবসাইট কিন্তু হিউজ ডিল। ইনস্টল, আর বাকিরা হয়তো ইউজ করে ডিলিট করে ফেলছে, ইনঅ্যাক্টিভ করে ফেলছে, তাহলে এটা কোটির উপরে মানুষ এটা ইউজ করে অ্যাক্টিভ। সো ইনস্টল অ্যাক্টিভ ডান। ইনস্টল অ্যাক্টিভ ডান হওয়ার পরে সবচেয়ে সিম্পল টাস্ক হচ্ছে সাইট ডাউনলোড করা, কোনো ব্যাপারই না। সাইটটা ব্যাকআপ ডাউনলোড করা কোনো ব্যাপারই না। ব্যাকআপ এত বেশি পাওয়ারফুল, আপনার যতগুলা পেজ আছে, যতগুলা পোস্ট আছে, মিডিয়াতে যতগুলা ইমেজ আছে, আপনার যত থিম প্লাগইন যা যা ইনস্টল করা আছে, যেটা অ্যাক্টিভ অবস্থা আছে, যেটা ডিঅ্যাক্টিভ আছে, যেটা যেভাবে আছে ওইভাবেই হুবহু ডাউনলোড করবে সে। যে সাইটে তুলবেন এটা হুবহু হয়ে ইভেন যেই সাইটে আপনি তুললেন, এই সাইটে ধরেন আপনার একটা ইউজার নেম পাসওয়ার্ড তো আছে, তাই না, ওয়ার্ডপ্রেসের। আপনি যখন এই ব্যাকআপটা নিচ্ছিলেন তখন আপনার ওয়ার্ডপ্রেসের যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল, এই ব্যাকআপটা নেওয়ার পর যখন এই ব্যাকআপটা আপনি ক্লায়েন্টের সাইডে তুলবেন, আপনার যে ইউজার নেম পাসওয়ার্ড ছিল ওয়ার্ডপ্রেসটা, যে ওয়ার্ডপ্রেসটা ব্যাকআপ নিছেন, ওই ইউজার নেম পাসওয়ার্ডটা এটার জন্য হয়ে যাবে। এই ব্যাপারটা বুঝছেন? জি স্যার, বুঝেছি। ঠিক আছে, এটা এত পাওয়ারফুল ব্যাকআপ, আপনার পুরো পাসওয়ার্ড এন্ড আদার সবকিছু সহ হুবহু সেম হয়ে যাবে। অলরাইট, চলেন আমরা ব্যাকআপটা নেই। যে অল ইন ওয়ানের এখানে মাউস ওভার করলে এক্সপোর্ট ইম্পোর্ট দুটো অপশন, এক্সপোর্টটা হচ্ছে ডাউনলোড করার জন্য, ইম্পোর্ট হচ্ছে সাইডের ব্যাকআপ তোলার জন্য। সো আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট, এখান থেকে কি করবো, এক্সপোর্ট সাইট টু ফাইল। শুধুমাত্র এটাই আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, বাকিগুলো পেইড এন্ড এপিআই লাগবে, দরকার নাই, এটাই বেস্ট অপশন, ফাইল। ভাইয়া, এরকম কোনো অ্যাপ কি শপিফাই এর জন্য আছে? এটা তো প্লাগ ইন, শপিফাই এ বলে অ্যাপস। হুম, শপিফাই এমনিতেই করা যায়, শপিফাইতে এত কিছু দরকার হয় না। সাইট কপি করে বা সাইট ট্রান্সফার করা যায় ইমেলের মাধ্যমে।
আচ্ছা, ডাউনলোড করে ফেললাম। হ্যাঁ, ডাউনলোড অপশন চলে আসছে, সবকিছু করে ফেলছে, এই যে দেখেন ডাউনলোড হচ্ছে। ফাইন। সো এখন যখন ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে, এটা আমরা আরেকটা সাইডে তুলতে পারবো। তোলার প্রসেসটা কি? যখন ওই সাইটটাতে লগ ইন করবো, ওই সাইটটাতে গিয়ে সেম ভাবে প্লাগইনটা ইনস্টল করবো, ওইবার চলে যাবো ইম্পোর্টে, অন্য সাইডে, হ্যাঁ, যে সাইডে ক্লায়েন্ট এটা তুলবো, তখন এইখান থেকে ইম্পোর্ট করবো, ইম্পোর্ট ফ্রম ফাইল। যেই ফাইলটা ডাউনলোড করছি ওই ফাইলটা আমি এখানে আপলোড করে দিব। এখন ওই ফাইলটার মাঝে মধ্যে দেখবেন যে এখানে আপলোড লিমিট কমানো থাকতে পারে, এটা ডিপেন্ড করে আপনার সি প্যানেলে আপলোড লিমিট কমানো বাড়ানো আছে কিনা। ঠিক আছে, সি প্যানেলে আপলোড লিমিট কেমনে বাড়ায়? সি প্যানেলে আপলোড লিমিট বাড়ানোটা খুবই সহজ। পিএইচপি আইএনআই। ভাইয়া স্ক্রিনটা একটু বড় করেন। স্ক্রিন আমার এন্ড থেকে বড় না, আপনার এন্ড থেকে বড় করতে হবে, ডাবল ক্লিক করেন এটার উপরে, আমার স্ক্রিন বড় করা আছে ম্যাক্স। পিএইচপি আইএনআই এডিটর, ফাইল সাইজ বা আপলোড সাইজ লিমিট, হ্যাঁ, এটা লিখে সার্চ করলে দেখবেন যে ভিডিও পেয়ে যাবেন। ভিডিওর মধ্যে চলে যান, এই যে দেখেন, এই ভিডিওটা দেখলেই চলবে কিভাবে ফাইল সাইজ বাড়াইতে হয়। সো এটা যত বাড়াবেন এখানে তত বেশি দেখাবে। সো আমারটা 1 জিবি করা আছে, আপনাদের এটা কমানো থাকতে পারে, আপনাদের 1 জিবিও থাকতে পারে, বেশিও থাকতে পারে। সো এই ফাইলটা যেমন কত এমবি? 119 এমবি। আপনার যদি এখানে ফাইল আপলোড লিমিট থাকে 64 এমবি, তাহলে তো আপলোড করতে পারবেন না। ইদার আপনাকে সি প্যানেল থেকে বাড়াই নিতে হবে, অথবা তাদের পেইড প্লাগইনটা নিতে হবে। পেইড প্লাগইনের কাজই এটা, আপলোড লিমিট বাড়ানো। So আপনার যদি সি প্যানেলে কন্ট্রোল থাকে তাহলে কিন্তু এটা লাগতেছে না, আপনার প্রিমিয়াম প্লাগইন লাগতেছে না। ঠিক আছে, পুরো ব্যাপারটা বুঝছি। জি। অলরাইট। সো এটা এইভাবে আপনারা করে ফেলবেন। এখন আসেন আমরা আমাদের মূল টাস্কে মুভ করি। এছাড়াও ব্যাকআপ নেওয়ার জন্য আরেকটা প্রসেস হচ্ছে পেজ বাই পেজ নেওয়া। ধরেন আপনার প্লাগ ইন থিম সবই ওই সাইডে ইনস্টল করা আছে, শুধুমাত্র একটা পেজ আপনি ডিজাইন করছেন আপনার সাইটে, ওই পেজটা আপনি তুলে দিবেন। হয়তো এলিমেন্টর দিয়ে আপনি পেজটা করছেন, এলিমেন্টর দিয়েই ডাউনলোড করা যায় একটা পেজ, আমরা চাইলে এলিমেন্টর দিয়েই ডাউনলোড করতে পারি। যদি আপনাদেরকে দেখাই, এডিটিতে এলিমেন্টরে চলে যাই, এই পেজটা, রাইট। সো আমি চাচ্ছি এই পেজটা ডাউনলোড করে আমি ক্লায়েন্টের সাইটে তুলবো। এখন ক্লায়েন্টের সাইটে তুলবো কি, ক্লায়েন্টের সাইটে অলরেডি এলিমেন্টর থাকতে হবে, ঠিক আছে, কারণ এলিমেন্টর না থাকলে তো এলিমেন্টর পেজ আমি নিতে পারবো না। এই পেজটা কিভাবে নিব? সহজ। কিভাবে? পাবলিশের পাশে দেখেন অ্যারো সাইন আছে, এখানে ক্লিক করে সেভ এস টেমপ্লেট, পেজটাকে টেমপ্লেট হিসেবে সেভ করব। সো টেমপ্লেটের নাম আমি যা ইচ্ছা দিব। ধরেন আমি দিলাম, আহ এটা আমরা প্রজেক্টের নাম দিই সেভ এস টেমপ্লেট স্মার্ট হোম পেজ দিয়ে সেভ করলাম। হ্যাঁ, আমরা ক্লাউডে সেভ করবো না, এটা প্রিমিয়াম। জাস্ট সাইটটা লোকালি সেভ করবো, সাইট টেমপ্লেট হিসেবে সেভ। এটা করার পর পর সে আমাকে কি করবে, টেমপ্লেটস অপশনে নিয়ে যাবে। সো এখানে একটা টেমপ্লেট অপশন, এই সেম জিনিসটা ড্যাশবোর্ড থেকেও যাওয়া যায়। কোথায়? এই যে এখানে দেখেন টেমপ্লেটস, আপনি যেই মাত্র সেভ করছেন না, এটা এখানেও পাবেন। সো এখান থেকেও আপনি চাইলে এক্সপোর্ট করতে পারেন, মানে ডাউনলোড করতে পারেন। আবার চাইলে এখান থেকেও করতে পারেন, এখানে ক্লিক করে এক্সপোর্ট। সো যেখান থেকে আপনার সুবিধা, এক্সপোর্ট করে ফেললাম, ডাউনলোড হয়ে গেছে। এই পুরো পেজটা আপনারা চিন্তা করেন তো কত এমবি হইতে পারে। ইমেজ আছে, ভিডিও আছে, যেমন যেখানে অনেকগুলো ইমেজ আছে, অনেক কিছু আছে। এই পুরো পেজ মিলায় যদি আপনি চিন্তা করেন, আপনার আইডিয়া করেন তো, জুমের চ্যাটে লিখেন তো কত এমবি হইতে পারে। 200। 200 এমবি, 150 এমবি, ওকে। চলেন আমরা দেখি কত এমবি। 33 কেবি। বিশ্বাস হয়? এই 33 কেবির মধ্যে সবকিছু আছে। হিউজ, রাইট? কি হিউজ? হিউজলি অপটিমাইজ করা, তাই না? এলিমেন্টর এই ব্যাপারটা খুবই চমৎকার, তার খুব ভালো অপটিমাইজ করে হিউজ ফাইল সাইজটাকে রিডিউস করে নিয়ে আসে। তো এইটা আপনি অন্য একটা সাইটে গিয়ে তুলবেন কিভাবে? ধরেন আমি একটা পেজ তৈরি করে আপাতত দেখাই, অন্য সাইটে গিয়ে এটা করবেন, ক্লায়েন্টের সাইটে গিয়ে So একটা পেজ তৈরি করবেন, ধরেন নিউ,
দেন আপনি এটাকে টেমপ্লেট সিলেক্ট করবেন, ফুল উইডথ দিতে পারেন, ক্যানভাস দিতে পারেন। আপনি যদি পেজের মধ্যে হেডার ফুটার ইনক্লুডেড থাকে তাহলে ক্যানভাস দিবেন। আচ্ছা, ফুল উইডথটা আপনাদের এখনো শিখাই নাই যদিও, তাহলে আমরা ক্যানভাস দিয়েই স্টার্ট করি। ক্যানভাস সেটিং থেকে এখানে গিয়ে ক্যানভাস করা যায়। ওকে, তুলবো কিভাবে? এবার এখানে না গিয়ে যে এখানে চলে যাব, গিয়ে টেমপ্লেট অপশনে যাব। টেমপ্লেট অপশনে গেলে যে আপলোড অপশন পাবো, আপলোড, সিলেক্ট ফাইল। আমরা যে ফাইলটা ডাউনলোড করছি, এই যে এই ফাইলটা এভাবে আপলোড করব। সো আপলোড যখন করব আমরা দেখতে পারবো এই নামের ফাইলটা এই টেমপ্লেট অপশনে শো করবে তখন, যেটা অলরেডি শো করতেছে। এখন যদি আমি ইনসার্টে ক্লিক করি, অ্যাপ্লাই ডোন্ট অ্যাপ্লাই থাকবে, সবসময় ডোন্ট অ্যাপ্লাই দিবেন যাতে করে আপনার পেজের লেআউটের সাথে ম্যাচ করে। অ্যাপ্লাই দিলে ওই টেমপ্লেটের লেআউটটা সে তার ইচ্ছা মতো নিয়ে নিবে, যখন এটা ডিজাইনে একটু সমস্যা হইতে পারে। সেই জন্য ডোন্ট অ্যাপ্লাই, এটা অ্যাপ্লাই করার দরকার নেই। এখন দেখবেন আপনার পেজটা এখানে চলে আসবে সুন্দর মতো, এই যে পুরো পেজটা চলে আসছে উইথ অল ইমেজেস, ডিজাইন এন্ড এভরিথিং। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, সো দুইটা সিস্টেম দেখলাম, ব্যাকআপ রিস্টোরের, এই দুইটাই এনাফ, এগুলো দিয়ে আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট থিং যেটা থাকবে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট কিন্তু শুধুমাত্র ডেস্কটপের জন্য হয় না। একটা ওয়েবসাইট কিসের জন্য হয়? ডেস্কটপের জন্য হয়, ট্যাবলেটের জন্য হয়, মোবাইলের জন্য হয়। তো এখন আমরা তো ডেস্কটপের জন্য ডিজাইন করছি, তাই না? এটা তো আমরা ট্যাবলেটের জন্য ডিজাইন করি নাই, মোবাইলের জন্য ডিজাইন করি নাই। এটা কিভাবে করবো তাহলে? রেসপন্সিভ। রেসপন্সিভ। আচ্ছা, চলেন আমরা দেখি রেসপন্সিভটা কিভাবে করতে পারি। ফাইন। তো আমরা চলে যাই আমাদের যে পেজটা আমরা রেসপন্সিভ করবো সেটাতে। এটা কালার চেঞ্জ করে দেই যাতে পার্থক্য বুঝতে পারি। আচ্ছা, আমাদের পেজটার নাম হচ্ছে হোম পেজ, তাই না? ওকে, এখন এটা যদি আমরা ট্যাবলেট মোডে যাই, ট্যাবলেট মোডে দেখতে এরকম, কিন্তু আমাদের যে এক্সাম্পল সাইটটা ছিল এটা একটু দেখি তো ট্যাবলেট মোডে কেমন দেখা যায়। এখান থেকে ইন্সপেক্ট, ইন্সপেক্টে গেলে আপনাদের হয়তো এরকম থাকতে পারে, এরকম। সো আপনার এটা নিচে নিয়ে আসবেন, এই যে সেকেন্ড লাস্ট অপশনটা, এন্ড এই যে উপরের যেটা থাকবে, যেটা এই যেটা হোয়াটস নিউ, এটা কেটে দিবেন। আচ্ছা, এবার এই যে এখান থেকে আমরা চলে যাব কোথায়? টগল ডিভাইসে, যেখান থেকে আমরা দেখতে পারবো বিভিন্ন ডিভাইসে কেমন দেখা যাচ্ছে। এখান থেকে আমরা ডিভাইস সিলেক্ট করতে পারি, অনেক ডিভাইস আছে দেখেন। এখান থেকে আমি সিলেক্ট করলাম ধরেন আইপ্যাড প্রো, ঠিক আছে? এরকম দেখা যাচ্ছে। তো আমরা যদি জুম করি একটু, সো এরকম দেখা যাচ্ছে আইপ্যাড প্রোতে। আইপ্যাড প্রোতে ডেস্কটপ থেকে খুব একটা পার্থক্য না কিন্তু, তাই না? দেখেন, একদম অলমোস্ট ডেস্কটপের মতোই আছে ডিজাইনটা। সো এটাকে আমরা ডেস্কটপের মতো লুকে লাইক রাখলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা একটু মিডলে নিয়ে যাব। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে দেখেন, এটা কিন্তু টগল হয়ে গেছে, যেরকম হয়ে গেছে। ক্লিক করলে মেনু আসতেছে ওইটা, ঠিক আছে? সেটা ফিক্স করব কিভাবে? যেটা এখানে আছে, তো এটা ফিক্স করবো হচ্ছে এটা সিলেক্ট করে আমরা এখান থেকে দিয়ে দিব, এই যে এখানে দেখেন একটা অপশন আছে, ব্রেক পয়েন্ট কোথা থেকে শুরু হবে। এখান থেকে হচ্ছে ট্যাবলেট থেকে শুরু হবে, আমরা দিব না ট্যাবলেট থেকে, না মোবাইলে গিয়ে শুরু হবে, ট্যাবলেটে নর্মাল থাকবে, যে নর্মাল হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আবার এখানে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা এটা একটু বড় করে নেই, ট্যাবলেট মোডটা বর্তমানে এত ছোট থাকে না, একটু বড় থাকে, এরকম থাকে।
ঠিক আছে? কারণ বর্তমানে ট্যাবলেট গুলা লুকে লাইক ল্যাপটপই, তাই না? 11 ইঞ্চি 12 ইঞ্চি করে ট্যাবলেট গুলা হয়। তো ওই ডিভাইস গুলাই বর্তমানে অ্যাভেলেবেল। এখন আগের মতো আর 7.7 ইঞ্চি 7.5 ইঞ্চি ওই ট্যাবলেট গুলা নাই। তো ওইটা নিয়ে আমাদের একটু কনসার্নও নাই। আর সাইজ গুলো যে ফিক্স করতে হবে, আমরা দেখবো সাইজ গুলা একই আছে কিনা ডেস্কটপের মতন, আমরা একটু চেক করে নেই ফোন দিয়ে। 40 46, তো আমরা যদি এটা দেখি কত আছে, 40 46, এটা ঠিক আছে। তাহলে যারা ডেস্কটপের ডিজাইনকে ফলো করছে, তাহলে আমাকে ট্যাবলেটে তেমন কোনো কাজ করতে হচ্ছে না, তাই না? কিছু সাইটে হইতে পারে আপনাকে কাজ করতে হবে, সেগুলোতে আপনি টেক্সট সাইজ কমাই দিবেন। তার মানে এগুলোতে হইতে পারে টেক্সট সাইজ কমাইতে হইতে পারে, এগুলোতে টেক্সট সাইজ কমাইতে হইতে পারে ট্যাবলেট মোডে। ফাইন। যেমন এখানে দুইটা করে দেখাচ্ছে, সো আপনার হইতে পারে ট্যাবলেট মোডে আপনাকে এখানে এই যে স্লাইড টু শো, স্লাইড টু স্ক্রল, এগুলো আপনাকে পাল্টাইতে হইতে পারে। যেমন আমি যদি এখানে দেখি, এখানে দেখাচ্ছে 3টা করে, সো আমি এখানে 3টা করে দিতে পারি, তাহলে সে 3টা করে শো করবে। যেরকম আপনি চাইলে আরো বাড়াইতে পারেন, 5টা করে দিতে পারেন, এরকম দিতে পারেন। ঠিক আছে, So, আমি 3টা করে রাখতেছি। স্লাইড শো হবে, প্রতিবারে একটা করে মুভ করবে। ফাইন। সো এরকম করে করতে, এখন ব্যাপারটা হচ্ছে আমি কি তাহলে যা ইচ্ছা তাই করতে পারবো এখানে ডিজাইন হিসেবে? যেমন আমি যদি চাই যে ধরেন আহ এইখানে এটা টেক্সট কালারটা ট্যাবলেট মোডে গিয়ে চেঞ্জ হয়ে যাবে, ট্যাবলেট মোডে গিয়ে এটা টেক্সট কালার হয়ে যাবে রেড। এখন তাহলে কি ট্যাবলেট মোডে আমি রেড করছি, ডেস্কটপ মোডে কি আছে? ডেস্কটপ মোডে রেড হয়ে গেছে না? সেম হবে। রেসপন্সিভ হইলো? বলেন। এক্ষেত্রে স্যার ওইটা রেসপন্সিভ সেকশনটা হয় ডুপ্লিকেট করতে নাই। হবে। হুম হুম। সেকশনটা ডুপ্লিকেট করতে হবে স্যার, সেকশন কেন ডুপ্লিকেট করতে হবে? না হলে তো এটা করা মনে হয় যাবে না, মানে কালারটা আর কি। আচ্ছা আচ্ছা, শুরু থেকে চিন্তা করি আমরা কেন করা যাবে না। হ্যাঁ, দেখেন, এলিমেন্টর একটা রুলস আছে, সেটা হচ্ছে আপনি রেসপন্সিভ ওগুলাকেই করতে পারবেন যেগুলোতে রেসপন্সিভের সাইন দেওয়া আছে, সেগুলোতে স্পষ্ট বলাই আছে যে এটা রেসপন্সিভ করা যাবে, এটা রেসপন্সিভ করা যাবে না। কেমন? যেমন ধরেন আপনি যদি এটা ধরেন, এটা ধরার পর আপনি যদি দেখেন টাইপোগ্রাফিতে যান, টেক্সট সাইজ, এই যে সাইজের এইখানে এটা একটা সাইন দেওয়া আছে না? এটা এখন কোথায় এডিট হচ্ছে? এটা ডেস্কটপে। ডেস্কটপ। ডেস্কটপে। তো আমরা যদি এখন ডিভাইসটা চেঞ্জ করি, এখন যদি দেখেন, এখন দেখেন তো ডিভাইস চেঞ্জ হয়েছে কিনা। ইয়েস। তার মানে সে আমাকে বলে দিচ্ছে যে আমি যদি এখন কোনো কিছু করি সেটা কোন ডিভাইসের জন্য করব, কোন ডিভাইসকে ইফেক্ট করবে। সো এখন ডিভাইসটা শুধুমাত্র কোথায় অফকোর্স। ইফেক্ট করবে? ট্যাবলেটে। মোবাইলে যদি যাই, তাহলে এবার শুধুমাত্র কোথায় ইফেক্ট করবে? মোবাইল। মোবাইলে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছি। এখন আমি যদি কালারের মধ্যে দেখি, কালারের মধ্যে এরকম কোনো ডিরেকশন দেওয়া আছে? নো, নো স্যার। না। এই জন্য হচ্ছে কি কালারটা গ্লোবাল, আমি এখানে দিলেও সবগুলা ডিভাইসে পেয়ে আমি যেখানে গিয়ে চেঞ্জ করি লাভ নাই, একটাই অপশন। কোনো ডিভাইস ভেদে কালার আমি পার্থক্য করতে পারতেছি না, কারণ এটাতে অপশন রাখে না এলিমেন্টও। তার মানে আমি যদি এখন কোনো কিছু রেসপন্সিভ করতে চাই, শুধুমাত্র ওগুলাই রেসপন্সিভ করতে পারবো যেইগুলাতে সে আমাকে সাইন দিয়ে দিছে, রেসপন্সিভ এর অপশন রাখছে। ব্যাপারটা বুঝতে পারছি? জি বুঝতে স্যার, পারছি। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন তাহলে চলেন আমরা রেসপন্সিভ এর জন্য, ট্যাবলেট মোডটা তো অলমোস্ট সিমিলারই আছে, তাহলে মোবাইল মোডে আমরা একটু ট্রাই করি, তাহলে রেসপন্সিভ এর পার্ট গুলো আরেকটু বুঝতে পারবো। দেখেন এখানে হজবরল হয়ে গেছে। তো আমরা এখানে যাব, এখান থেকে আমরা মোবাইল সিলেক্ট করি, কোন একটা ধরেন লেটেস্ট একটা সিলেক্ট করি। এখান থেকে আমরা একটু জুম করবো 100%, আর এখান থেকে এই যে হোয়াট ফোনটা কেটে দিব। আচ্ছা দেখেন এখানে দেখতে কত অর্গানাইজ লাগতেছে, এক পাশে লোগো, আরেক পাশে মেনু আইটেম গুলা চলে আসছে। বাট আমাদের ডিজাইনে কিন্তু ভাঙাচোরা হয়ে গেছে। চলেন আমাদের ডিজাইনে আমরা ফিক্স করি। এই পাশে কি লোগো, তারপরে আছে হচ্ছে মেনু, তারপরে আছে বাটন। বাটনটা কিন্তু নর্মালি এখানে নাই, দেখেন বাটনটা কি আছে মোবাইল মোডে? না। না, হাইড করে দিয়েছে। মোবাইল মোডে নাই। সো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে আমরা মোবাইল মোডে রাখবো না, শুরুতেই যেটা নাই ওটা সবার আগে ফেলে দিব, যাতে করে আমাদের কাজটা করতে ইজি হয়। তো আমরা যদি এটাকে ফেলে দেই, কোনটা?
এই যেটা। এখন এইটাকে আমরা এভাবে ধরে এভাবে ডিলিট করে দিব, তাহলে কি কাজ হবে? ডিলিট করে দিলে কি হবে বলেন তো? চলে যাবে। চলে যাবে, কারণ ডিলিটের এখানে কোনো সাইন দেওয়া নাই যে এটা শুধুমাত্র মোবাইল ডিভাইসে হচ্ছে। এটা সব ডিভাইসের জন্য চলে যাবে। তাহলে কি এটা সিলেক্ট করে, শুধু বাটন সিলেক্ট না করে পুরো কলামটা সিলেক্ট করলাম, যেহেতু কলামে আর কোনো কন্টেন্ট নাই। এখন আমরা অ্যাডভান্স মোডে চলে যাব। এখানে একটা অপশন আছে রেসপন্সিভ, কোন ডিভাইসে রাখতে চাচ্ছি না। বলেন কোন ডিভাইসে রাখতে চাচ্ছি না। আমরা কি বুঝতেছি না এটা? আমরা মোবাইল ডিভাইস, স্ক্রিন অফ হয়ে গেছিল somehow। আচ্ছা, সো যেটা বলতেছিলাম, তাহলে এটা আমরা কোথায় রাখতে যাচ্ছি? মোবাইলে রাখতে যাচ্ছি না। সো এই যে মোবাইল, হাইড অন মোবাইল ডিভাইস। সো মোবাইলে হাইড করে দিলাম। এখন এই দুইটা নিয়ে কাজ করতে হবে। এই দুইটার অপশন কিরকম? এটা অল্প একটু জায়গা নিছে, বাকি জায়গাটা এটা নিছে। তাহলে এটা বর্তমানে কতটুকু জায়গা নিয়ে আছে এই কলামটা দেখেন তো, কত পার্সেন্ট জায়গা নিছে? এটা বর্তমানে 100% সম্পূর্ণ। 100%, পুরো জায়গাটা সে নিয়ে ফেলছে, তাই না? বাট পুরো জায়গাটা কি তার নেওয়ার কথা? কথা না। তাহলে কি করবো? এটা কমাই দিব। কিভাবে কমাই দিব? কলামটা ধরবো, ধরে আমরা এই যে এখানে একটা অপশন আছে দেখেন উইথ, এটাতে পার্সেন্টে চলে যাব, পার্সেন্ট। এখান থেকে আমি দিয়ে দিব এটাকে টোয়েন্টি অর্ধেক। পার্সেন্ট জায়গা সে নিবে, আর 30%, 40% এরকম জায়গা সে নিবে, ঠিক আছে? 35%। তাহলে এই নিচের কলামটাকে ধরলাম, এটাকেও পার্সেন্টে নিয়ে যাব, এটাকে তাহলে বাকিটুকু দিয়ে দিব, তাহলে কত হলো? 65% জায়গা সে নিল, ঠিক আছে? তারপর ভাইয়া স্ক্রিন আটকে গেছে, স্ক্রিন আটকে গেছে আছি। আচ্ছা আচ্ছা, এক মিনিট। আটকে গেছে। ভাইয়া আচ্ছা একটা মিনিট দাঁড়ান, আমি দেখতেছি কোথায় সমস্যা। স্ক্রিন আটকে গেছে তো। এখন শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। অলরাইট। আচ্ছা, সো এটাকে আমরা দিয়েছি কত? 35%। এটাকে কতটুকু দিলাম আমরা? 65%। সো এটাকে একটু কমাই দেখি কতটুকু যাওয়ার পরে সে এখানে আসে। সো এখানে হইতে পারে যে এখানে সাইজিং এর একটা ডিফারেন্স থাকতে পারে, মাঝখানে কোনো কিছু চলে আসতে পারে, এই জন্য প্রবলেম হয় অনেক সময়। যেন কমাই বাড়ে আমরা চেক করে দেখবো কতটুকু হইলে আমরা পারফেক্টলি জায়গাটা পাচ্ছি। মাঝখানে স্পেসিং আছে, ওইটার কারণে হয়তোবা আর ফুল পার্সেন্টটা ইউজ করতে পারতেছে না। এই দুইটার মাঝখানে দেখেন একটা গ্যাপ আছে, তাই না? আচ্ছা, ওইটাও কিছু পার্সেন্ট জায়গা নিয়ে নিছে। ওকে, ম্যাচ করছে, সামনে চলে উপরে চলে আসে দুইটাই। এবার কি করব? এটাকে ধরে এই যে এই আইকনটা, আইকনটা কোথায় থাকবে? রাইট সাইডে না? সেটাকে আমরা রাইট সাইড, এটা দেখেন অলরেডি রাইট সাইডে দেওয়া আছে, তাও নাই কেন? কারণ এটা হচ্ছে মেনুর আইটেমের অ্যালাইনমেন্ট। আমরা যে এটা অ্যালাইনমেন্ট করবো এটাকে বলে টগল। সো টগলটা কোথায় পাবো? এই যে এখানে দেখেন টগল অ্যালাইন। টগল অ্যালাইন কোথায়? রাইট সাইডে। আচ্ছা, টগলটা তো রেসপন্সিভ না, তাহলে আমরা মোবাইলে কেন করলাম এটা? রাইট সাইডে দিলাম, তাহলে কি ডেস্কটপে চলে গেল না রাইট সাইডে? ডেস্কটপে তো আসবে না। কারণ ডেস্কটপে তো এই আইকনই নাই, তাহলে তার সমস্যা নেই, নাকি? আচ্ছা, এখন এটা ডিজাইনটা করতে হবে। সো ডিজাইনটাও সেম, এগুলো তো ডিজাইন করলে কাজ হবে না, টগলকে ডিজাইন করতে হবে। টগলটা ধরলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা হালকা লাইটের মতো করে রাখি।
এটাকে আমি ডার্ক রাখি, এটাকে আরো হালকা করে দিই। এরকম বা এই ডিজাইনটাকে ফলো করতে পারেন, এই যে এখানে যেরকম আছে, জাস্ট পার্পল কালার ইউজ করছে ব্যাকগ্রাউন্ডে। যেমন এখান থেকে পার্পল কালার নিতে পারেন ব্যাকগ্রাউন্ড থেকে, ক্লিক করে দেখেন কোনটা পার্পল। যদি এভাবে সিলেক্ট না হয় তাহলে জাস্ট কি কি করবেন, নর্মালি কালার পিকার দিয়ে নিয়ে নেবেন। এখানে বসাই দিবেন, বসাই দিলাম। চারদিকে একটা বর্ডার আসবে, আর মাঝখানে যেটা আছে ওটা হালকা হোয়াইটের মতন করে হবে। এখানে যে বর্ডার উইথ 1 পিক্সেল, এই যে হয়ে গেল, হয়েছে না? আচ্ছা, এইখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটা কিসে দেখতে হবে, টপের দিকে এখানে একটা বড় অ্যামাউন্টের একটা গ্যাপ দেখা যাচ্ছে। আচ্ছা, এই গ্যাপটা আমরা একটু দেখি এইভাবে নর্মালি থাকে কিনা, আমরা একটু ভিউ মোডে দেখতে পারি চাইলে। ইনস্পেক্ট, হ্যাঁ ভিউ মোডে কিন্তু নাই, অনেক সময় দেখা যায় এখানে নর্মালি একটু গ্যাপ দেখায় দুইটা সেকশনের মাঝখানে। ভিউ মোডে গিয়ে দেখবেন। ওকে, এখন নেক্সট সেকশনে চলে যাই আমরা। নেক্সট সেকশন হচ্ছে এটা, সো এটা আমরা একটু দেখবো সবকিছু ঠিকঠাক আছে কিনা। সাইজ গুলো মিলাইতে হবে, যেমন এখানে সাইজটা মনে হচ্ছে একটু বড় আছে। তো আমাদের সাইজটা থেকে একটু দেখি কতটুকু পার্থক্য, 40 হয় 40, সাইজটাও এখানে ঠিকই আছে, আর এখানে খুব বেশি চেঞ্জেস আনে নাই। এটা হচ্ছে 18 27, তো আমরা একটু এটা দেখি মিলাইয়া। আচ্ছা, 18 27 এটাও তো ঠিক আছে, তাহলে এগুলা কিছু করতে হচ্ছে না আমাদেরকে, এটা অটোমেটিকলি রেসপন্সিভ আছে। আচ্ছা, এইটা আমরা যদি দেখি, আচ্ছা এক্সপ্লোর বেনিফিট এখানে আছে, তারপর ভিডিও আছে, দেন এই যে লোগো গুলা দেখেন কিভাবে আছে, দুইটা দুইটা করে আছে লোগো গুলা, তাই না? আর আমাদের এখানে লোগো গুলা কেমনে আছে, নিচে নিচে আছে। তো আমরা কি করতে পারি এখানে, আমরা এই লোগো গুলাকে এইভাবে না নিয়ে পাশাপাশি নিতে পারি, দুইটা দুইটা করে নিতে পারি। যেমন এইটা যদি আমি ধরি, এই লোগোটাকে কতটুকু জায়গা দিলে সে অর্ধেক জায়গা নিবে, 50%। 50। এটা একটা সহজ সিস্টেম আছে যদিও, যেমন এখানে সবই তো সেম কন্টেন্ট সেম টাইপের। আমি এখানে ক্লিক করে ফ্লেক্স বক্স, এখানে যে ফ্লেক্স বক্স দেওয়া আছে এটাকে গ্রিড করে দিতে পারি। গ্রিড মানে হচ্ছে ছোট ছোট অনেকগুলা বক্স, দেখেন গ্রিড হয়ে গেল। এখন গ্রিডটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। কলাম কয়টা আসছে এখানে, 1 2 3টা করে কলাম আসছে। আমি কলাম যদি বাড়াই 4টা 5টা, তাহলে 5টা চলে আসলো। আর রো আছে আবার দুইটা, এই একটা রো এই একটা রো, তো রো আমি একটা রাখি, হয়ে গেল না? এই সেম জিনিসটা এখন এখন মোবাইলে গিয়ে দেখেন সহজ হবে। কেমনে সহজ হবে, আর এটা ধরবেন, এখানে গিয়ে আপনি কি করবেন, কলাম একটা দেওয়া আছে না, কলাম দিবেন দুইটা, তো দুইটা দুইটা করে যাতে আসে, দেখতে পাচ্ছি? জি। সহজ হয়ে গেল। আর এখানে রো কয়টা হবে, রো হবে টোটাল 3টা, 3টা রো হইলো এই যে, ঠিক আছে? এরকম করে আমি ডিজাইনটা কমপ্লিট করতে পারি। এখন রো যদি মনে হয় যে অনেক বড় বড় ফাঁকা হয়েছে, তাহলে এটাকে কেটে দিবেন, যা থাকে অটো যাতে নেয়, অটো দেখবেন অটোমেটিকলি সুন্দর করে নিছে সে, ঠিক আছে? আচ্ছা, ভাইয়া শেষেরটাকে কি অ্যালাইন করা যাবে মিডলে, মাঝখানে না, সেন্টারে? আমরা মার্জিন বা পেডিং ইউজ করে আপাতত এটা করব, ঠিক আছে? লেফটে আমরা কিছুটা মার্জিন ইউজ করবো, লেটস সে আমরা পার্সেন্ট করে যদি নেই 15% বা এরকম মার্জিন দিয়ে নেবো, ঠিক আছে? আচ্ছা, এটা একটা সিস্টেম হচ্ছে মাইনাস মার্জিনে। যদি এমনি প্লাস মার্জিনে যদি দেখেন প্রবলেম হচ্ছে, সে জায়গা থেকে বের হচ্ছে না, তখন আমরা মাইনাস মার্জিন দিয়ে নিতে পারি। রাইট সাইডে যদি মাইনাস করতে থাকি, সে রাইট সাইডে মুভ করে। আচ্ছা, গ্রিডের কারণে সম্ভবত এটা মুভ করতেছে না, গ্রিডটা থেকে সে তাকে বের হতে দিচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ, আর গ্রিডের একটা সিস্টেম হচ্ছে, আপনি লাস্ট গ্রিডে যাইতে পারবেন না আগের গ্রিডে কোনো কিছু না দিয়ে, কোনো কন্টেন্ট না দিয়ে লাস্ট গ্রিডে আপনি যাইতে পারবেন না। তো গ্রিডের মানে এখানে কিছু সীমাবদ্ধতা আছে, আবার ডিজাইনের ক্ষেত্রে কিছু সুবিধা অসুবিধাও আছে। আচ্ছা, আমরা সেই ক্ষেত্রে কি করতে পারি, আমরা দেখি আর কোনো পসিবল অপশন আছে কিনা এটাকে নেওয়ার জন্য। আর দুই পাশে আমরা একটু পেডিং দেই, এখানে দুই পাশে দেখেন তেমন কোনো পেডিং নেই।
আমরা দুই পাশে একটু পেডিং রাখি, একটু ফাঁকা জায়গা রাখি। লেফট সাইডে 20 পিক্সেল করে ফাঁকা জায়গা রাখলাম। টপে আমরা একটু ফাঁকা জায়গা রাখি, টপে বটমে। জাস্ট প্রবলেম হচ্ছে এটা আমরা মাঝখানে নিতে পারতেছি না। গ্রিডের ক্ষেত্রে হয় কি, গ্রিডটা একটা বক্স খালি রেখে আরেকটা বক্সের ওইখানে যাইতে দেয় না। এখানে একটা কাস্টম ডিজাইন করছে তারা হয়তো, দ্যাটস ওয়াই এটা মাঝখানে চলে আসছে। এটা আমরা সহজে করতে পারতাম যদি এইভাবে নিতাম আমরা একটা বক্স নিয়ে, দেন এটার ভিতরে এই যে কন্টেনার নিয়ে নিয়ে আমরা যদি করতাম, এটা আমরা ডিরেকশনটা পাশাপাশি দিতাম, and এখান থেকে এভাবে দিতে হতো। ঠিক আছে, র্যাপটা এভাবে দিতে হবে, মানে যাই হোক পাশাপাশি যাতে থাকে যে কোনো ভাবে। ঠিক আছে, আর এটা দিলে নিচে নিচে চলে আসবে যদি জায়গা না পায়। আর এটা জায়গা পাক না পাক পাশাপাশি থাকা লাগবেই লাগবে। বুঝতে পারছি? এখন এইভাবে আমরা দিয়ে এখান থেকে উইথ ম্যানেজ করে দিতে পারতাম। সো এটা বিশাল ঝামেলার ব্যাপার। আপাতত আপাতত এগুলো নিয়ে আমরা ফোকাস করবো না, এমনি আপাতত ডিজাইন করেন, ঠিক আছে? ইন ফিউচারে ডিজাইন ভেদে আমি এভাবে দেখাই দেবো যে এইভাবে কিভাবে কন্ট্রোল করতে পারেন। সো গ্রিড দিয়ে এটা একটু ট্রাই করবেন, তাহলে গ্রিডেরটাও আইডিয়া হয়ে গেল। যদিও গ্রিডটা ছাড়াও ডিজাইন করা যায়, কোনো সমস্যা নাই, বাট গ্রিড ম্যানেজ করতে পারলে খুব সহজে অনেক ডিজাইনই করে ফেলা যায় দ্রুত। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা। এটা মিডলে চলে আসছে সবকিছু। এটা আমাদের অটোমেটিক্যালি মিডলে আছে, যে সাইজ ফিক্স করতে হবে। আমরা সাইজ গুলো দেখে নিই। এই ডিজাইনে সম্ভবত খুব একটা রেসপন্সিভ নিয়ে কাজ করে নাই তারা, অটোমেটিক্যালি রেসপন্সিভ হয়ে গেছে। 46 40 এরকম একটু দেখি। 36 40 আছে, সো এখানে একটু সাইজ চেঞ্জ হবে। আমরা কি সাইজ চেঞ্জ করতে পারবো? জি ভাইয়া। পারবো। অলরাইট, সো এটা আমরা চেঞ্জ করতে পারবো, তাহলে করে দিলাম। এরকম আর কি ব্যাপারটা। তো বাকিগুলো করবো এখানে 40। আচ্ছা, 40 দেওয়ার পর এত বড় হলে কেন? কারণ এখানে দেওয়া আছে দেখেন। এটাকে পিক্সেলে কনভার্ট করে নিতে হবে, ফোনে গেলে এটা অটোমেটিক্যালি এ কনভার্ট হয়ে যায়। 40 দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এই সাইজটাও ফিক্স করে নিব, এখান থেকে দেখে নিব কতটুকু আছে সাইজ। আর এই সাইড দিয়ে একটা গ্যাপ আছে দেখেন, আমাদের এই সাইড দিয়ে খুব একটা গ্যাপ নাই। আমরা এই ক্ষেত্রে এটা দুই পাশে একটু পেডিং দিয়ে দিতে পারি 20 পিক্সেল করে, যাতে করে ওই গ্যাপটা পায়। সো এগুলোও মাথায় রাখতে হবে ডিজাইনটা কিভাবে আগাচ্ছে। এটা মাঝখানে চলে আসছে একটা একটা করে, আমাদেরটা অটোমেটিকলি মাঝখানে চলে আসছে। সো মোটামুটি তো এখানে রেসপন্সিভই পাচ্ছি আমরা। এখানে ভিডিও আসছে, দেন টেক্সট আসছে পাশাপাশি। ভিডিও আসছে, দেন এই যে টেক্সট গুলো আসছে। সো টেক্সট গুলো এই যে সাইজটা কমবে, তো এখান থেকে আমি সাইজ দিয়ে দিব পিক্সেল এরকম। বাকিগুলো এগুলো আমরা আস্তে আস্তে ফিক্স করে ফেলবো। এই কনসেপ্ট তো বুঝতে পারছি নাকি? এখন আমরা একটু অ্যাডভান্স কাজে যাই। আচ্ছা, ধরেন কোনো সময় এমন হইতে পারে ক্লায়েন্টের দরকার, যেমন এইটা, এই টেক্সটটা ক্লায়েন্টের দরকার। ডাউনলোড ফর ডেস্কটপ, হ্যাঁ, ডুপ্লিকেট ডুপ্লিকেট। এটা ডাউনলোড ফর মোবাইল। ধর কোনো একটা অ্যাপের ওয়েবসাইট, যে অ্যাপটা আলাদা আলাদা ডিভাইসের জন্য আলাদা আলাদা আছে। আপনি যেই ডিভাইসের জন্য ডিজাইন করতেছেন ওই ডিভাইসেরটা শো করবে। এখন ডাউনলোড ফর ডেস্কটপ, ডাউনলোড ফর ট্যাবলেট, ডাউনলোড ফর মোবাইল, এই যে আমরা ডিজাইন করলাম, বা এই জিনিসটা যদি আমাদের দরকার হয়, লেটস সে আমাদের নর্মালি এইভাবে আছে। এখন আমরা যদি এখানে এসে এখানে ট্যাবলেট লিখে দিই, ট্যাবলেট, আবার এখানে এসে যদি মোবাইল লিখে দিই, তাহলে তো আমাদের রেসপন্সিভটা হয়ে গেল, তাই না? আলাদা আলাদা ডিভাইসে আলাদা আলাদা টেক্সট চলে আসলো। ঠিক আছে না? না, এটা তো কাজ করবে না। আচ্ছা, কাজ করবে না কেন? কারণ আমরা তো একটাতেই বারবার লিখতেছি, এটা তো আলাদা আলাদা করে হাইট শো করে দিতে হবে মনে হয়। কন্টেন্ট কখনো রেসপন্সিভ কি হয় না?
কন্টেন্ট রেসপন্সিভ হয় না হ্যাঁ। এইভাবে। আমি যদি কন্টেন্ট চেঞ্জ করি, কন্টেন্ট কিন্তু যে রেসপন্সিভ হয় নাই, সবগুলোতেই মোবাইল হয়ে গেছে, লাস্টে যেটা দিয়েছে ওটা হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এইখানে আমাদের একটু ট্রিকি সলিউশনে যাইতে হবে। কেমন? যদি দেখি আমাদের খাতে আর কোনো অপশন নাই, হইতে পারে ক্লায়েন্ট বলছে এই ডিভাইসে এক ধরনের টেক্সট কালার, এই ডিভাইসে আরেক ধরনের টেক্সট কালার, এই ডিভাইসে আরেক ধরনের টেক্সট কালার, সেক্ষেত্রে কি করতে পারবো? আমাদের হাতে কি হইলো, অপশন কমে আসলো, তাই না? আমরা কিন্তু ডিজাইনের ক্ষেত্রে এটা করতে পারতেছি না এলিমেন্টরে। অন্যান্য সিএমএস গুলোতে যদিও এটা করে ফেলছে এই সিস্টেমটা, যে কালার চেঞ্জ করা যায়, বাট এলিমেন্টরে এই জিনিসটা একটু রেস্ট্রিক্ট রাখছে। এখন আমরা যদি এটা করতে চাই কি করব, আমরা জাস্ট ডুপ্লিকেট করব, তিনটা ভার্সন নিব তিনটা ডিভাইসের জন্য। প্রথম ডিভাইসটা কিসের জন্য? প্রথমটা ডেস্কটপ, পরেরটা ট্যাবলেট, তারপরটা মোবাইল। আচ্ছা, সো ডেস্কটপের জন্য কোনটা? এটা। ট্যাবলেটের জন্য এটা। ধরেন আমরা আলাদা আলাদা কালারও ব্যবহার করবো, ট্যাবলেটেরটা আলাদা কালার, মোবাইলেরটা আলাদা কালার। ঠিক আছে। আচ্ছা, এবার ডেস্কটপে কোনটা দেখা যাবে, কোন দুইটা দেখা যাবে না? মোবাইল ট্যাবলেট এই দুইটা হাইড করতে হ্যাঁ, হবে। দেখা যাবে না। সো এটা ধরার দরকার নেই, এই দুইটাকে আমি কি করব, ডেস্কটপ থেকে বাতিল করে দিব। রেসপন্সিভ, অ্যাডভান্সে গিয়ে রেসপন্সিভে গেলাম, তাহলে এটা কি ডেস্কটপে থেকে বাতিল, এটাও ডেস্কটপ থেকে বাতিল। ঠিক আছে না? বুঝছি এটা। এখন আমরা ট্যাবলেটে চলে যাব। ট্যাবলেটে কিন্তু ঠিকই দেখা যাচ্ছে। তো ট্যাবলেটে কোনটা দেখা যাবে আর কোন দুইটা দেখা যাবে না? ট্যাবলেট দেখা যাবে, বাকি দুইটা দেখা যাবে না। এটা দেখা যাবে, সেটা ধরার দরকার নেই। বাকি দুইটাকে আমরা কি করব, ধরবো, অ্যাডভান্সে যাব, এখান থেকে আমরা সিলেক্ট করব কি, রেসপন্সিভ। তাহলে ট্যাবলেটে দেখা যাবে না, অ্যাডভান্স রেসপন্সিভ, ট্যাবলেটে দেখা যাবে না। আচ্ছা, এখন মোবাইল ভার্সনে চলে যাই। মোবাইল ভার্সনে এগুলো দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এইটাও মোবাইল ভার্সনে দেখা যাচ্ছে, এটা মোবাইল ভার্সনে দেখা যাচ্ছে না কেন? কারণ ওই যে ট্যাবলেট ভার্সনকে সে ফলো করতেছে। ঠিক আছে, সবসময় ডিজাইন কি হয়, তার উপরে ডিভাইসে কি ডিজাইন আছে সেটাকে ফলো করে। বুঝতে পারছি? যেমন ট্যাবলেটের ডিজাইন গুলো আসছে কোত্থেকে, ডেস্কটপ থেকে না? আমার মোবাইলের ডিজাইন গুলো আসছে কোত্থেকে, ট্যাবলেট থেকে। সো এরকমই এখানেও সেম কাজ হয়েছে। সো আমরা কি করব, এই ডেস্কটপটা কোথায় দেখা যাবে না, মোবাইলে দেখা যাবে না, সো এটা মোবাইল থেকে বন্ধ করে দিব। ট্যাবলেটটাও মোবাইলে দেখা যাবে না, এটাও মোবাইল থেকে বন্ধ করে দিব। ঠিক আছে, পাবলিশ করলাম। এখন আমরা যদি ভিউটা দেখি, ঠিক আছে না? এবার মোবাইলেরটা মোবাইলে দেখা যাচ্ছে, ট্যাবলেটে ট্যাবলেটে দেখা যাচ্ছে। আর আমরা যদি এটা সব বাদ দিয়ে দিই, ডেস্কটপটা ডেস্কটপে দেখা যাচ্ছে। ঠিক আছে। জি, ঠিক আছে। আচ্ছা, এখন এই পুরা জিনিসটা যদি এমন হয় যে পুরা সেকশনটাই রেসপন্সিভ কোনোভাবে করা যাচ্ছে না অন্য ডিভাইসে, তাহলে কি করব? সম্পূর্ণটাকে হাইড করে দিব। হ্যাঁ, তিনটা আলাদা আলাদা সেকশন ডিজাইন করব, একটা ডেস্কটপের জন্য, একটা ট্যাবলেটের জন্য, একটা মোবাইলের জন্য। ব্যাপারটা বুঝতে পারছি? এভাবে করলে কিন্তু কি হয়ে গেল, আমাদের রেসপন্সিভের যে কোনো সমস্যা সমাধান হয়ে গেল। মানে রেসপন্সিভের একবারে মাস্টার সলিউশন এটা। আর রেসপন্সিভ নিয়ে কোনো টেনশন থাকার কথা না, কারণ রেসপন্সিভের জন্য আসলে ম্যাক্সিমাম ডিজাইন প্রজেক্ট ক্যান্সেল হয়। যদি রেসপন্সিভের এই ট্রিক্সটা আপনার জানা থাকে, তাহলে কিন্তু রেসপন্সিভ নিয়ে আর আপনার বিপদে পড়তে হবে না। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন কার কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, ওই সেকেন্ড প্রজেক্টে আমার একটা ইয়া ইয়া ছিল, এটা একটু যাবেন? সেকেন্ড প্রজেক্ট, ক্লায়েন্ট প্রজেক্ট যেটা দিয়েছিলেন। আচ্ছা, ওই যে যেটা আপনি জুমের মধ্যে দিয়েছেন ওইটা। না, ওইটা আপনার ফয়জুল মনে হয় দিয়েছিল, ফয়জুল আলম। আচ্ছা, আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন নাকি বলবেন, আমি প্রজেক্ট বের করবো? না, ওই সেকেন্ড একটা প্রজেক্ট দিয়েছিলেন না হ্যাঁ, হ্যাঁ। আমাদের করতে, ক্লায়েন্টের সেকেন্ড প্রজেক্ট, ওই যে ওইটাতে একটু যদি যাইতেন আমি দেখাই দিতাম ওইটা।
একটা সেকশন আর কি একটু দেখাইতে হবে। এটা না, ওই সেকেন্ডটা আরেকটা আছে। আচ্ছা ঠিক। সেকেন্ড যেটা দিয়েছিলেন, দ্বিতীয়টা অ্যাসাইনমেন্ট হিসেবে। আমি ইয়েতে দিয়েছিলাম জুমের ইয়েতে, ইয়ে আপনার টেক্সট বক্সে। হ্যাঁ, এই যে এই প্রথম সেকশনটাই, এই যে এটা ইয়ে আপনার ভিডিওটা কিভাবে করবো, এটা তো ওই ওভারলে দিয়েও তো করতে পারতেছি না। ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ, এটা আমার শুধু এটাই প্রবলেম হয়েছে। জি ভাইয়া, হিরো সেকশনটা আমার প্রবলেম হয়েছে। আচ্ছা হিরো সেকশনে তো প্রবলেম হওয়ার কথা না, তারপর আমরা দেখি কি প্রবলেম হয়েছে, আমরা একটু ডিজাইন করার ট্রাই করি, ঠিক আছে? চলো আমরা হিরো সেকশনে দেখি কি সমস্যা, আমরা লাস্টে ডিজাইন করি। আচ্ছা প্রথমে আমরা একটা সেকশন নিলাম, সেকশনটার কন্টেন্ট হচ্ছে নিচে নিচে। তো কন্টেন্ট কি কি আছে? একটা টেক্সট, তারপর একটা হেডলাইন, তারপর একটা টেক্সট, বলে নিতে থাকি। তো প্রথমে একটা টেক্সট, তারপর একটা হেডলাইন, তারপর একটা টেক্সট, তারপর আছে কি একটা আইকন। সেটা আমরা চাইলে আইকন দিয়ে নিতে পারি। Fine. এই তো, যেগুলো আমাদের দরকার। আচ্ছা এটাকে এটার ভিতরে নিয়ে যাবো, এটাকে এটার ভিতরে নিয়ে যাবো, আলাদা সেকশনে চলে আসছে, ফেলে দিলাম। এই হচ্ছে কন্টেন্ট। এখন আমি যদি কন্টেন্ট কপি করা স্টার্ট করি, তাহলে সর্বপ্রথম হেডিংটা, তারপরে এটা, আমরা এগুলো পেস্ট করবো কন্ট্রোল শিফট ভি দিয়ে, যেহেতু এটা ডিজাইন সেন্সিটিভ। ওকে, এখন এগুলোকে মাঝখানে নিয়ে যাবে, অ্যালাইনমেন্ট। এটা মাঝখানে আছে। উপরে নিচে আমাদেরকে কিছু পেডিং দিয়ে দিতে হবে। যেমন ধরুন উপরে দিলাম 250, নিচে দিলাম 150, এরকম ধরেন একটা পেডিং দিলাম, হ্যাঁ। So, উপরে একটু বেশি হয়ে গেছে, 200 দিলাম। এবার আমাদের ব্যাকগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা, এটা মিলাইতে হবে। সর্বপ্রথম দেখবো ব্যাকগ্রাউন্ডে কি আছে। ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, সো ইমেজটা নিতে হবে। আমরা ইমেজটা নিয়ে নিই। ভাই এটা তো ভিডিও মনে হয়। না ভিডিও না। আচ্ছা সো ক্লিক আমরা করলে তো ভিডিও আসে। পুরোটাই দেখাবো আপনাকে, সমস্যা নেই। পুরো সেকশনই 100% কমপ্লিট করে দেখাচ্ছি, একটু দেখেন জাস্ট মনোযোগ দিয়ে। আচ্ছা আমরা কি করব, এখানে ভিডিওটা আপলোড করে দিই, ইমেজটা আপলোড করে দিলাম, যেটা আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজ, হ্যাঁ। আপলোড হোক, এই যে আপলোড হয়ে গেছে, সিলেক্ট করে দিলাম, চলে আসলো। সেখান থেকে পজিশন, সেন্টার সেন্টার, রিপিট নো রিপিট, এন্ড এখান থেকে ডিসপ্লে হবে কভার। ভাই স্ক্রিন আটকে গেছে। স্ক্রিন আটকে যায় না, ইমেজটা লোড হচ্ছে না। লোড হোক, তারপরে হবে। আসছে তাই না? এখন এখানে পার্থক্য কি আছে? পার্থক্য হচ্ছে এটার উপর একটা ওভারলে আছে, দেখেন। এটার উপরে অনেক ডার্ক একটা ওভারলে আছে। ওভারলেটা আবার নর্মাল ওভারলে না, এই পাশে একটা কালার, এই পাশে একটা কালার, তাই তো? So, আমরা দুই পাশ থেকে কালার পিক করব। এই পাশ থেকে নিলাম একটা কালার, সো ওই কালারটা কোথায় দিব? এই যে নিচে দেখেন একটা ওভারলে আছে, ব্যাকগ্রাউন্ড ওভারলে। ব্যাকগ্রাউন্ড ওভারলের মধ্যে আছে গ্রেডিয়েন্ট, প্রথম গ্রেডিয়েন্টে দিব। কথা বোঝা যাচ্ছে? এটা জি ভাই, বুঝা যাচ্ছে। সেকেন্ড গ্রেডিয়েন্ট হচ্ছে রাইট সাইড থেকে, এটা দিলাম। এখন এটা কি করতে হবে, এটা কতটুকু ডার্ক হবে এটা ফিক্স করতে হবে। ডার্ক হবে কতটুকু, এই যে এখান থেকে দেখেন অপাসিটি, অপাসিটি হবে এটা হচ্ছে 95 বা আরো বেশি বা কম, এটা মিলাই নিবেন। 95 হইলে আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট আছে। এখন উপরের কালার আর নিচের কালার চলে গেছে, আমাদের দরকার পাশাপাশি। তো কোন পাশে কোনটা যাবে? এই পাশে আসবে পার্পলের কালারটা, যেটা, আর এই কালারটা যাবে এই পাশে। তো আমরা একটু অ্যাঙ্গেল ফিক্স করি তাহলে এখান থেকে। অ্যাঙ্গেল তাহলে ওই যে আমরা জানি 90, তারপর হচ্ছে 180, 270 এগুলো হয়, তাই না? তো 90 দিলাম, এই যে এখন মিলে গেছে, এই পাশে পার্পল আসছে, এই পাশে এটা আসছে। এখন দেখেন তো সেম দেখা যাচ্ছে কিনা এগুলো, হ্যাঁ যে দেখ। হোয়াইট কালার এন্ড বিগ করে দিলেই আমাদের কাজ হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এখান থেকে ধরেন 52 পিক্সেল দিলাম,
কালারটা হোয়াইট করে দিলাম এন্ড আদার্স। এখন প্রবলেম হচ্ছে নেক্সট যে কাজটা আসছে, এখানে একটা আইকন আসছে, প্লে আইকন। মানে এরকম একটা প্লে আইকনটা যদি এরকম না একটু, এখানে একটু চিকন, বাট এটা ইমেজ হিসেবে নিতে হবে, এসবিসি হিসেবে পাওয়া যাবে হচ্ছে বিভিন্ন সাইডে, যেমন একটা সাইড আছে এসবিসি প্রো। ভাইয়া ওরা তো এখানে ভিডিও আপলোড করছিল। আমাকে একটু দেখাইতে দেন, তাহলে বুঝতে পারবেন। বুঝতে পারছি যে আপনার মনে হচ্ছে যে এটা হওয়া পসিবল না, বাট আমি বুঝাই দিচ্ছি কি সমস্যা এখানে। ঠিক আছে, আমি তো বুঝতে পারছি, আমি বললাম তো 100% দেখাই দেবো পুরো সেকশনটা। আর এইখানে ক্লিক করলে না ভিডিও আসে, তাই না? আর এইদিকে ক্লিক করলে কি ভিডিও আসে কোথাও দেখতেছেন? এখানে ক্লিক করলে ভিডিও আসে, এই যে আমি ক্লিক করতেছি যে, না, ক্লিক করলে এদিকে ভিডিও আসে। ভিডিওটা কোথায় ক্লিক করলে আসে? আইকনে ক্লিক করলে আসে। তুমি ক্লিক করলে না, তাহলে এটা আইকনের জন্য স্পেশাল ভিডিও, এই ব্যাকগ্রাউন্ডের সাথে এটার কোনো রিলেশন নাই। ব্যাকগ্রাউন্ডের ভিডিও আর এটার ভিডিও তো সেমও না, তাই না? সো এটা ব্যাকগ্রাউন্ডের সাথে কেমনে রিলেটেড? কোনোভাবেই না। এটা জাস্ট এই আইকনে একটা ভিডিও পপ আপ দিয়ে দিছে এখানে, বুঝতে পারছি? ও আচ্ছা, এটা আমি তো। হ্যাঁ। এখন এই পপ আপটা কেমনে বানাবো? খুবই সহজ, যদি এলিমেন্টর প্রো থাকে খুব ইজিলি পপ আপ বানাইতে পারবেন। চলেন আমরা দেখি পপ আপ কেমনে বানায়। পপ আপ আপনাদের আরেকটা ক্লাসে দেখাই দিব পুরোটা, আজকে একটু আইডিয়া দেই যেহেতু আস্ক করছেন। এই জন্য আমরা হয়তো যেভাবে চিন্তা করতেছি ব্যাপারটা ওরকম না। ঠিক আছে, এইখান থেকে দেখেন পপ আপ পাইছি, সেখান থেকে একটা পপ আপ তৈরি করেন। খুব ইজি, জাস্ট পপ আপ, এখানে দেন ভিডিও, পপ আপ, ক্রিয়েট পপ আপ। সেখানে দেখবেন পপ আপের বিভিন্ন টেমপ্লেট দেখাবে, দরকার নাই, আমি নিজে থেকে বানাবো। এই যে এখানে, হ্যাঁ আচ্ছা, পপ আপটা এখানে ঝামেলা হয়েছে, আমরা একটু ব্যাক যাই। পপ আপের বক্সটা লোড হয়নি, আবার আসবো এখানে, এই যে ভিডিও পপ আপ, এডিট উইথ এলিমেন্টর। জাস্ট টেমপ্লেট থেকে পপ আপে গিয়ে ওইখানে গিয়ে পপ আপ তৈরি করতে হয়। আচ্ছা, আমরা এখানে পপ আপটা, এখানে একটা ভিডিও দিব, ভিডিও। ঠিক আছে, এই যে ভিডিও দিলাম, ভিডিওর লিঙ্কটা বসাই দিই, যে লিঙ্কটা ওখান থেকে কপি করে আনছি। দেখি লোড হয় কিনা, নট শিওর লোড হবে কিনা, এখানে হয়তো ইউটিউবের লিঙ্ক দিতে বলবে। আচ্ছা, আমরা ইউটিউবের যেটা আছে ডিফল্ট ভিডিও ওইটাই রেখে দিই, সেভ অ্যান্ড ক্লোজ। পপ আপটা যেরকম ভাবে এখানে দেখানোর কথা ওইরকম দেখায় নাই, বাট তারপরেও পপ আপ তৈরি হয়েছে। এখন দেখি এই পপ আপটা, সো এই পপ আপ এর মধ্যে ক্লিক করলে কেমনে আসবে? এইখানে থেকে ডাইনামিক ট্যাগে চলে যাবো, লিঙ্ক না ডাইনামিক ট্যাগ। এখানে একটা অপশন আছে দেখেন, পপ আপ। এখানে ক্লিক করবো, এবার পপ আপ লেখার উপরে অল এর উপরে ক্লিক করলে সার্চ করতে দিবে। So আমরা লিখছি ভিডিও পপ আপ, এই যে ভিডিও পপ আপ চলে আসছে। তো পাবলিশ করেন, প্রিভিউতে যান, একদম লাস্ট সেকশনটা, যেখানে ক্লিক করলে দেখেন পপ আপ আসে কিনা। এখানে ক্লিক করলে কি আসবে? পপ আপ আসবে। আচ্ছা, পপ আপটা যদি যেটা বললাম পপ আপটা প্রপারলি কাজ করতেছে না, এখানে ক্লিক করলে এখন ওই পপ আপটা চলে আসার কথা ছিল। ঠিক আছে, এই পপ আপটা প্রপারলি হয় নাই, আমরা আরেকটা পপ আপ ট্রাই করতে পারি চাইলে। পপ আপ, দেখি এটা কাজ করে কিনা। আচ্ছা, এখান থেকে আমরা একটা টেমপ্লেট নেই, দরকার নেই। আচ্ছা, এটা কাজ করতেছে না, হ্যাঁ এটা একটা প্লাগইনের সমস্যা হতে পারে, ডেভেলপার পাশে এই ভার্সনটাতে হয়তো পপ আপটা প্রপারলি কাজ করে না, বাট এটাই সিস্টেম, ব্যাপারটা বুঝতে পারছি। যখনই পপ আপটা ধরাই দিব তখন এখানে ক্লিক করলে এই যে পপ আপটা শো করবে। জি ভাইয়া, বুঝতে পারছি। এটাই। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট হবে আপনাদের ভাইয়া, প্রজেক্টটা, যে প্রজেক্টটা লাস্ট ক্লাসে করছেন ওই প্রজেক্টটা রেসপন্সিভ করা প্রপারলি। ঠিক আছে, এন্ড নিজেরা নিজেরা অল ইন ওয়ান দিয়ে ব্যাকআপ নিজেরা নিবেন, অন্য একটা আরেকটা সাবডোমেনে ওই ব্যাকআপটা তুলে ট্রাই করে দেখবেন সব ঠিকঠাক কাজ করতে হয়েছে কিনা। ক্লিয়ার? ভাইয়া, বলেন। আমি যে সেকশনটা দিয়েছিলাম ওটা কি একটু দেখাবেন? ওই সেকশনটা পাশে যেটা আসছে ওটা হুবহু হবে না, এলিমেন্টের এই অপশনটা রাখে নাই। বাট আচ্ছা আচ্ছা। আপনি জি। অন্য যে প্ল্যাটফর্ম যেমন ওয়েব ফ্লো, উইক্স, ওরা এই সিস্টেমটা করছে আলাদা আলাদা রাখছে, বাট এলিমেন্টর তো পুরো উইজেটটা একটার মধ্যে রাখছে, তাই না? তো জি। ওইখানে ওরা অপশনটা রাখে না। আপনি হয়তো ওই নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলোকে পাশাপাশি আনতে পারবেন একটা সিঙ্গেল রোতে, বাট ওই পুরো জিনিসটা এক পাশে থাকবে আর শুধুমাত্র মেসেজ বক্সটা এক পাশে থাকবে, এরকম হবে না। জি, ও বাটনটার নিচে আনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ।
রাইট, ওকে ভাইয়া। ঠিক আছে, ঠিক আচ্ছা আছে ভাইয়া, তাহলে আমি তো সমস্ত ওটা। রেসপন্সিভ। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, হ্যালো বলেন। ভাইয়া, আমি তো রেসপন্সিভ ওটা সহ মানে করছি, ওটা সহ জমা দিচ্ছি, তো এখন কি আবারও করা লাগবে? রেসপন্সিবিলিটি করে থাকে, ওইটাই আপনি জমা দিবেন বা আরেকটাতে প্র্যাকটিস করবেন, করে জমা আচ্ছা দিতে ঠিক আছে। হয়ে গেলে তো সমস্যা নেই। হ্যাঁ, ঠিক আছে, শেষ করি তাহলে আজকে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।